বড় মধুর, কিন্তু মাঝে মাঝে এই প্রেম হয়ে ওঠে বিষাক্ত। মানুষের জীবনে প্রেম আসে, কখনো কখনো সেটা ভেঙে যায়, কখনো কখনো আবার ভাঙা প্রেম জোড়া লাগে, কখনো বা হয়তো কিছুতেই সেটা জোড়া যায় না। তখন কিছু ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকা জোর করে চেষ্টা করে যায় সম্পর্ক আবার জুড়ে নিয়ে আবার একসাথে প্রেমের পথে হাঁটতে, কিন্তু জোর করে কিছু জোড়া লাগে না, আর সেখানেই তৈরি হয় প্রতিহিংসা, সেখানেই দানা বাঁধে অপরাধ। আর কখনো কখনো এই অপরাধ সীমারেখা অতিক্রম করে পৌঁছে যায় মৃত্যুর দুয়ারে। নমস্কার, আমি দেবজিৎ কুন্ডু, ব্যারাকপুর থানার অফিসার ইনচার্জ। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এমনই একটা ঘটনা যেখানে প্রেম হয়ে ওঠে রক্তাক্ত, যেখানে প্রেম হয়ে ওঠে মরণ ফাঁদ। এত পাপ আমার জীবনে দেখতে হবে কখনো আমি ভাবিনি। টিভিটা খুললেই খুন, জখম, মার্ডার, রাহাজানি, ওফ একেবারে ছয়লা, এই জন্য একেবারে ঘোর কলিকাল। ওসব খুন, জখম, মারামারি, কাটাকাটি সারা জীবনই হয়। আজকাল এই মিডিয়ার তৎপরতাই একটু বেশি দেখতে পাও। কেন, আমাদের সময় কি মিডিয়া ছিল না? আরে তোরা তো খবরের কাগজই পড়িস না, আর আমাদের খবরের কাগজ না পড়লে পেটের ভাতই হজম হতো না। ওই সারা দিন ধরে কয়েকটা রিপোর্টার বিভিন্ন জায়গায় গিয়ে খবর জোগাড় করে, সেগুলি কাগজে ছাপা হয়। তারপর ওই বাসি খবরগুলো পরের দিন উচ্চবিত্ত আর মধ্যবিত্তদের জন্য বাড়িতে এবং নিম্নবিত্তদের জন্য ওই চায়ের দোকানে পৌঁছে দেওয়ার নামই তো খবরের কাগজ, তাই না জেঠু? কেন, আমাদের সময় কি টিভিতে খবর হতো না? হ্যাঁ হতো। তোমার ওই সরকারি টিভি চ্যানেলে 15 মিনিটের খবর হতো, আর তাতে সারা দুনিয়ার রাজ্যের খবর দেখানো কি সম্ভব ছিল জেঠু? শোনো জেঠু, আজকাল না এই মোবাইলেই খবর পৌঁছে যায়। ধরো এখানে কোনো মার্ডার হলো, সেটা 15 মিনিটের মধ্যে তুমি 30টারও বেশি টিভি চ্যানেলে দেখতে পাবে। আরও 30 মিনিট পর 30,000-এরও বেশি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করলে দেখতে পাবে। এই থাম, কি যেন পুকুরে ভেসে যাচ্ছে রে, মনে হচ্ছে একটা মানুষের লাশ। কোন দিকে? ওদিকে স্যার, পুকুর পাড়ে। আমার মনে হচ্ছে ভিকটিমের বয়স কিন্তু 26-27 বছর। কোনো আঘাতের চিহ্ন? হ্যাঁ স্যার, 2 জায়গায়, মাথায় আর পেটে। শিওর? আমার তো তাই মনে হচ্ছে। ইন্টারেস্টিং। ওই যে বড় বাবু এসে গেছে। এই যে স্যার, স্যার স্যার স্যার, আমরা কিছু করিনি স্যার, আমাদের ছেড়ে দিন স্যার। এরা কি করেছে? স্যার ওই লাশটা প্যাকেটে মোড়া ছিল, খুলে বার করে দেখেছি বলে এই কনস্টেবল আমাদেরকে আটকে রেখেছে। ওই সুশ্রী সাহেব পুকুরে সাঁতার কেটে ওই বডিটা এই পারে নিয়ে এসেছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা কি ঘটেছিল পরিষ্কার করে বলুন। স্যার আমি বলছি, আমি আর জীবন জেঠু প্রত্যেকদিন সকালে এই পুকুর পাড়ে হাঁটতে আসি, কিছুক্ষণ গল্পগুজব করি। আজকেও এসেছিলাম, হঠাৎ জীবন জেঠু দেখতে পেলো পুকুরের জলে কিছু একটা ভাসছে। ওটা দেখে আমি বলেছিলাম এটা একটা লাশ, তারপরে সুশ্রী সাঁতার কেটে ওই বডিকে পাড়ে নিয়ে আসে স্যার। স্যার তবু লাশ কিনা আমার সন্দেহ হচ্ছিল, ওই জন্য আমি খুলে দেখেছিলাম। তারপর আমরাই তো আপনাদেরকে খবর দিলাম, আর এখানে পুলিশ এসে আমাদেরকে ধরলো। ও স্যার, আমাদের যেতে দিন না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি তো ওনাকে বলেছিলাম, উনি বললেন আমরা কিছু জানি না, বড় আসলে উনি যা করার করবেন। শোনো, একটা সাদা কাগজে এনাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নাও, ওটাকে রেফারেন্স এক্সাম্পলার হিসাবে মার্ক করো, যাতে পরে ল্যাটেন্ট প্রিন্ট এলে মিলিয়ে দেখা যায় আর ক্লিয়ার করা যায় ওটা খুনের সময়কার নয়। ঠিক আছে? ওকে স্যার। দাঁড়াও, এটা সৌমেন করে নিতে হবে। সৌমেন, তুমি একটু দায়িত্ব নিয়ে করে নেবে, আর এনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার সব নিয়ে নেবে। কেমন? ওকে স্যার। চলো। এই দেখুন স্যার, মাথার পিছনে আঘাতের চিহ্ন।
মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। হ্যাঁ স্যার। মাথার পেছনে আঘাত করলেও আঘাতের চিহ্নটা একটু বাঁদিক ঘেঁষা, মানে বাঁদিক থেকে তেরচা হয়ে ডান দিকে নিচে নেমেছে। আঘাতের ধরন দেখে মনে হচ্ছে খুনি বাঁ হাতি বা লেফটি। বেশ জোরে সপাটে আঘাত করা হয়েছে। ধারণা করছি খুলি ভেঙে গেছে। অবশ্য সেটা ফরেন্সিক রিপোর্ট না এলে জানা যাবে না। স্যার এবারে দেখুন পেটেও কিন্তু আঘাতের চিহ্ন, আর এটা মাথার থেকে অনেক বেশি গভীর। ছুরি জাতীয় কিছু দিয়ে স্ট্যাব করা হয়েছে, একবার নয় বহুবার। কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, খুনির এমন কি প্রয়োজন হলো যে প্রথমে পিছন থেকে আঘাত করে মাথায়, তারপর আবার অস্ত্র বদল করে নিয়ে অন্য একটা অস্ত্র দিয়ে পেটে আঘাত করে তাকে মার্ডার করতে হলো? দেখো, এক্ষেত্রে খুনি প্রথমে ভিকটিমের মাথায় আঘাত করলো, ভিকটিম মাটিতে পড়ে গেল। তারপরে খুনি তার পুরনো অস্ত্রটা ফেলে দিল। কিছুক্ষণ পরে খুনি কনফার্ম হতে পারলো না যে আদৌ ভিকটিম মারা গেছে কিনা। তারপরে সে হাতের সামনে ছুরিটা পেল, সেটা নিয়ে সে আবার আঘাত করতে শুরু করলো। দেখো, আঘাতের চিহ্ন আর আমার অভিজ্ঞতা বলছে যে ভিকটিম মাটিতে পড়ে যাওয়ার পর খুনি দুই হাতে ছুরিটা দিয়ে তার উপর থেকে নিচ অবধি স্ট্যাব করে। তবে এক্ষেত্রে আরো একটা ব্যাপার হতে পারে। কি ব্যাপার স্যার? খুনি একজন নয়, দুজন। মার্ডার ওয়েপন পাওয়া গেছে? না স্যার। দেখো, এগুলো সবই আমার ধারণা, ফরেন্সিক রিপোর্ট না এলে সত্যিটা জানা যাবে না। তুমি আপাতত বডিটাকে মর্গে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। আর বাই দ্য ওয়ে, ভিকটিমের আইডেন্টিটি কিছু পাওয়া গেছে? না স্যার, কারণ ভিকটিমের মোবাইল বা পার্স কিচ্ছু পাওয়া যায়নি। এক্ষেত্রে ছিনতাইয়ের জন্য মার্ডার হতে পারে, তবে আমার কিন্তু সেটা মনে হচ্ছে না, বুঝলে? কেন স্যার? দেখো, ছিনতাই করার উদ্দেশ্যে মার্ডার হয়ে থাকলে বডি রাস্তায় পড়ে থাকতো, এখানে প্লাস্টিকে মুড়ে প্যাকিং করে জলে ফেলে দেওয়া হতো না। তা ঠিক, তবে স্যার যে দুজন এই বডিকে প্যাকিং থেকে বার করেছিল তাদের সাথে সাথে আমি কিন্তু বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু কেউই লাশের কোনো পরিচয় দিতে পারেনি। তুমি ভিকটিমের ছবি আশেপাশে থানায় পাঠিয়ে দাও, দেখা যাক কোনো হদিশ পাওয়া যায় কিনা। ওকে স্যার। পুকুর পাড়ে লাশ দেখার পর আরো 2 দিন কেটে যায়। আমরা ততক্ষণে ভিকটিমের পরিচয় পর্যন্ত জোগাড় করে উঠতে পারিনি। অপেক্ষা করছি ভিকটিমের পরিচয় পাওয়ার, কিন্তু না, কোনো সোর্স আমাদের সেটা দিতে পারে না, কোনো ক্লু আমরা পাইনি। সেই সময় আমাদের হাতে আসে ফরেন্সিক রিপোর্ট। এই দেখুন স্যার, ফরেন্সিক রিপোর্ট। কই দেখি, বসো। স্যার আপনার ধারণাটাই ঠিক, খুনি দুজন, একজন পিছন থেকে মাথায় আঘাত করেছে আর একজন সামনে থেকে পেটে আঘাত করেছে। যে মাথায় আঘাত করেছে তার মার্ডার ওয়েপন কিন্তু শাবল, আর যে পেটে আঘাত করেছে তার মার্ডার ওয়েপন কিন্তু কাঁটা চামচ। তবে এটা কনফার্ম, খুনি কিন্তু দুজন। এখানে স্পষ্ট লেখা আছে যে মাথায় বাড়ি মারে সে লেফট হ্যান্ডেড বা বাঁ হাতি, আর যে পেটে কাঁটা চামচ দিয়ে মারে সে ডান হাতি। টোটাল 11 বার স্ট্যাব করা হয়, প্রথম 5 বার ডান হাতে আর পরে আরো 6 বার 2 হাতে, এবং প্রত্যেকবার উপর থেকে নিচে। দেখো, এখানে আর একটা ইন্টারেস্টিং বিশেষ তথ্য আছে, সেটা হচ্ছে ভিকটিমের ঠোঁটে অন্য কারোর স্যালাইভা এনজাইম বা আলফা অ্যামাইলেজ পাওয়া গেছে। তার মানে মৃত্যুর কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট আগে ভিকটিম অন্য কাউকে কিস করেছিল বা চুমু খেয়েছিল। হ্যাঁ স্যার, তবে ওই দুজন রেফারেন্স এক্সাম্পলার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু ভিকটিমের গায়ে আর কারোর কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। আমি ভাবছি ভিকটিমের ঠোঁটে পাওয়া স্যালাইভা এনজাইমের ডিএনএ টেস্ট করলে আমরা খুনিকে আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু তার আগে তো ভিকটিমের আইডেন্টিফিকেশন জানা দরকার। সেটা ঠিক, আগে দরকার ভিকটিমের পরিচয়, তারপরে তার উপরে ভিত্তি করে খুনির পরিচয়। অনেকক্ষণ খালি পেটে আছো তানিয়া, নাও খেয়ে নাও। খাবো না, ইচ্ছে করছে না।
ইচ্ছে না করলে হবে? তোমার শরীর খারাপ করবে তো? তুমি আমাকে ছুঁয়ো না, আমি খুব নোংরা, আমার শরীরটা নোংরা। মন তো নোংরা না, শরীরের নোংরা ধুয়ে ফেলা যায়, মনের নোংরা ধুয়ে ফেলা যায় না। মনটা নোংরা, নইলে তো কত আগে তোমাকে বলে দেওয়া উচিত ছিল। দেখো তানিয়া, সব কথা দুম করে বলে দেওয়া যায় না। মানুষের মনের মধ্যে অনেক দ্বিধা, অনেক দ্বন্দ্ব কাজ করে। দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগে। যখন সময় হয়েছে তখন তো তুমি চুপ করে থাকো না। নাও, খেয়ে নাও। তানিয়া, তোমার ফেভারিট নুডলস নিয়ে এসেছি। আমি তাও খাবো। আমি খাইয়ে দিলেও খাবে না? বিশ্বাস করো, এই ভোগটা আমি খেতে পারবো না, আমার গা ঘিনঘিন করে। আমি জানি সেটা তানিয়া, তাই ফর্ক আনিনি। দেখো 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 দেখো, চামচ এনেছি, খাও এবার। না, খাও খাও খাও। এই তো, আস্তে আস্তে নাও, আরেকটু নাও, আরেকটু নাও। তানিয়া, কাঁদে না, কাঁদে না, শোনো। কাল সকালে আমরা ঘুরতে বেরোবো, কেমন? আমাদের অ্যাকুয়ারিয়ামের জন্য দুটো রেড রেনবো ফিশ কিনবো। অনেক দাম। তোর খুব বেশি দাম না, ওই তো তোমার জোড়া 1200 টাকা। তো 1200 টাকা কি কম? আমার বউয়ের পছন্দ রেড রেনবো ফিশ, ব্যাস, দ্যাটস ইট। দাম পাম আমি বুঝি না। I love you. I love you too, Tanya. গতকাল রাত্রে অর্থাৎ 6 ডিসেম্বর আমাদের থানায় একটা মিসিং ডায়েরি হয়। 5 তারিখ বেলার দিকে আমি আপনাদের একটা মেইল করেছিলাম। হ্যাঁ, সেই জন্যই তো সকাল সকাল আপনাদেরকে ইনফর্ম করছি। ও থ্যাংক ইউ মিস্টার দাস। বলছি শুনুন, এই ফাইলটা রাখুন, এখানে ভিকটিমের ফোন নাম্বার, অ্যাড্রেস, অন্যান্য সমস্ত তথ্য আছে, আপনাদের কাজে লাগবে। হ্যাঁ নিশ্চয়ই, সে তো লাগবেই। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ। চলো। থ্যাংক ইউ স্যার। স্যার, ভিকটিমের আসল নাম অনির্বাণ রায়। আচ্ছা। আদিবাড়ি নর্থ বেঙ্গল, শিলিগুড়ি। আর এখানে বারাসাতের ওয়্যারলেস মোড়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকে। কোনো কাছাকাছি বা দূর সম্পর্কের আত্মীয় স্বজন এখানে থাকে? না স্যার। তাহলে আমরা এখন কার সাথে দেখা করতে যাচ্ছি? আপনি রেশমি তরফদার? হ্যাঁ ম্যাডাম। আমরা অনির্বাণ রায় সম্পর্কে কথা বলতে এসেছি। ও, ভেতরে আসুন প্লিজ, বসে কথা বলা যাক। বসুন প্লিজ। আপনার ফ্যামিলিতে আর কে কে আছে? আর কেউ বলতে আমি আর আমার ছেলে বুম্বা। আপনার ছেলে এখন কোথায়? ও স্কুলে গেছে, সেন্ট টমাস কলেজের স্কুলে ক্লাস 7-এ পড়ে। আচ্ছা। আপনারা বোধহয় জানতে চাইছেন আমার স্বামী কোথায়।
আমি সিঙ্গেল মাদার। বুম্বার যখন 2 বছর বয়স তখন দেবতোষের সঙ্গে আমার ডিভোর্স হয়ে যায়। দেবতোষ আমার এক্স হাজব্যান্ড। আপনার সাথে অনির্বাণের সম্পর্ক কেমন ছিল? ভালো। ভালো বলতে কতটা ভালো? খুব ভালো, আমরা খুব ভালো বন্ধু। কিছু মনে করবেন না রেশমি, অনির্বাণ একজন ইয়াং হ্যান্ডসাম ছেলে। এই রকম ভালো বন্ধুদের মধ্যে অনেক সময় একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়। তা আপনাদের মধ্যেও কি এরকম কোনো বিশেষ সম্পর্ক? কি হলো, চুপ করে গেলেন কেন? বলতে কি আপত্তি আছে? না, আপত্তি কিছু নেই। তাহলে বলুন প্লিজ। আমি আসলে খুব একা, আর একা থাকলে একাকিত্ব সবাইকে গ্রাস করে, আমাকেও করে। অনির্বাণ যখন বছরখানেক আগে পাশের ফ্ল্যাটে ভাড়া এলো তখন ওকে দেখেই আমার প্রথম খুব ভালো লেগে যায়। আমি সেধে ওর সাথে আলাপটা করি। জানি না কেন প্রথম আলাপেই নিজেকে অনির্বাণকে অফার দিয়ে বসলাম। তারপর এটা ওটা দরকারে অনির্বাণ আমার ফ্ল্যাটে আসতো, তবে ও কোনোদিনও আমাকে নিজের করে পেতে চায়নি, বরং ওকেই আমি সুযোগ করে দিতাম। সারাদিন মোবাইলে করোটা কি? সারাদিন মোবাইলে করোটা কি? আরে একটা ইম্পর্টেন্ট চ্যাট করছিলাম। কোনো সুন্দরী মেয়ের সাথে? হ্যাঁ, বলতে পারো। তা মোবাইল থেকে মুখটা তুলে দেখলে অনেক সুন্দরী মেয়েকে দেখতে পেতে। কি দরকারে এসেছো বলো? ও হ্যাঁ, শোনো না, আমি নুডলস খেতে খুব ভালোবাসি। তা তোমার কাছে নুডলসের কোনো ভালো রেসিপি আছে? একটু বলো না। নুডলসের থেকে আরো অনেক ভালো রেসিপি আমি তোমায় খাওয়াতে পারি, যদি তুমি চাও। না না, আমি নুডলসই চাই। আমার নুডলস ছাড়া আর কিছু লাগবে না। ঠিক আছে, আমি ভালো রেসিপি পেলে তোমাকে জানাবো। এখন তুমি যাও, আমার কিছু কাজ আছে। তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ? ধরে নাও তাই। এরপর অনির্বাণ কয়েকদিন আমার ফ্ল্যাটে আসা বন্ধ করে দেয়, আর একদিন আমি ওর ফ্ল্যাটে যাই। বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করব এই উদ্দেশ্য নিয়ে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাই। আমাকে কেমন লাগছে অনির্বাণ? হ্যাঁ, আমাকে কেমন লাগছে? ভালোই লাগছে বেশ। ভালো না, খুব ভালো লাগছে। কি করছো? তাহলে আমাকে নিয়ে নিতে কে বারণ করেছে তোমায়? মানে আমাকে জড়িয়ে ধরো অনির্বাণ, আমাকে আদরে আদরে ভরিয়ে দাও, আমার সমস্ত একাকিত্ব দূর করে দাও। না, সম্ভব না, আমি পারবো না। কেন সম্ভব নয়? কারণ আমি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না, আদরও করতে পারবো না। আমি একমাত্র তার পাগল প্রেমিক। সে তোমায় ভালোবাসে? বাস্তব, সব থেকে বেশি ভালোবাসতো আমায়। এখন রোজ পরীক্ষা নিচ্ছি আমি, জানো সে আমায় আজও ভালোবাসে কিনা। অনলাইন ট্রেডিং তো আমি শিলিগুড়ি থেকে করতে পারতাম, এখানে কেন আসলাম? একমাত্র তার জন্য। তাকে ছাড়া আমি আর অন্য কাউকে ভালোবাসতে পারবো না। সেদিন থেকেই আমি নিজেকে গুটিয়ে নিই, নিজেকে শক্ত করে বেঁধে নিই। অনির্বাণের সঙ্গে বন্ধুত্বটা রয়েই যায়, কিন্তু নিজের ইমোশনস, চাহিদাগুলো ওর সামনে আর মেলে ধরি না। অনির্বাণের মিসিং ডায়েরি আপনিই তো করেছিলেন। সাধারণত যেখানেই যাক রাতে ফিরে আসে, কিন্তু 2 দিন হলো ফিরছে না। আর ফোন করলাম, ফোনটাও তো বন্ধ। কি একটা মনে হলো, ভাবলাম কোনো বিপদ আপদ হয়নি তো, তাই মিসিং ডায়েরি করলাম। দেখুন, অনির্বাণ মারা গেছে, ইনফ্যাক্ট খুন হয়েছে। 4 তারিখ রাত্রিবেলায় কেউ বা কারা ওকে খুন করে পুকুরে ফেলে গেছে।
আপনি একটু শান্ত হন, নিজেকে সামলান। আচ্ছা, কে অনির্বাণকে খুন করতে পারে বলে আপনার মনে হয়? শিলিগুড়ির কথা তো জানি না, ও এখানে এসেছে 11 মাস হলো। কে কে ওর বন্ধু হয়েছে সেটাও জানি না, আর শত্রুর কথা তো ভাবতেই পারি না। দেখুন রেশমি, আপনিও তো অনির্বাণকে কাছে পেতে চেয়েছিলেন কিন্তু পাননি, তাই আপনি কি? আমি ওকে মেরে ফেলবো? ওকে চেয়েও পাইনি ঠিকই, কিন্তু অনির্বাণ বন্ধু হিসেবে তো এখনো আমারই রয়েছে, আর ওকে মেরে ফেললে তো আমি বন্ধু হিসেবেও পাবো না। অনির্বাণ আপনাকে বলেছিল ও একজনকে ভালোবাসে, সে কে? আমি ঠিক জানি না সে কে, আর ওর নামও বলেনি, আর আমার জিজ্ঞেস করার ইচ্ছেও ছিল না। ঠিক আছে, আমাদের যদি আর কিছু জানার থাকে আমরা পরে আপনাকে আবার ডিস্টার্ব করব। না না, ডিস্টার্ব করার কি আছে? আমিও তো চাই আমার অনির্বাণকে যে খুন করেছে তার কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। স্যার, আমাদের ভিকটিম অনির্বাণ রায়ের কল লিস্ট। আমাদের টেকনিক্যাল টিমকে আমি অনির্বাণের নাম্বারটা দিয়েছিলাম এবং ওরা কল লিস্ট চেক করে বলছে যে অনির্বাণ গত 3 মাস ধরে একটা নাম্বারের সঙ্গে লাগাতার সংযোগে ছিল, এবং মাঝে মধ্যে এমনও হয়েছে অনির্বাণ এই নাম্বারটা ছাড়া কিন্তু অন্য কোনো নাম্বারে ফোনই করেনি। আচ্ছা, এই নাম্বারটা কার সেটা ট্রেস করা গেছে? হ্যাঁ স্যার, তানিয়া দত্তের নামে নাম্বারটা রেজিস্টার্ড আছে। তিনি কোথায় থাকেন? আমাদের টেকনিক্যাল টিম একটা লোকেশন পাঠিয়েছেন এবং সেটা ব্যারাকপুরের শান্তিনগরের কাছে। চলো তাহলে একটু ঘুরে আসা যাক, আশা করি ওখানে নোটে গাছটা মোড়ানোর রসদ পেয়ে যাব। চলো। আপনারা? হ্যাঁ, একটা বিশেষ কারণে আসতে হলো। তানিয়া দত্ত এখানেই থাকেন তো? হ্যাঁ। আপনি? আমি সুরজিৎ দত্ত, তানিয়ার হাজব্যান্ড। আমাদের ওনার সাথে একটু কথা বলা দরকার। আচ্ছা, কিন্তু উনি এখন একটু মানসিকভাবে অসুস্থ, তাই এখন কথা বলতে পারবেন। দেখুন, গত 4 তারিখ রাত্রে অনির্বাণ রায় নামক এক ব্যক্তি খুন হয়। আমরা তার ফোনের কল ডিটেলস থেকে জানতে পারি যে আপনার স্ত্রী তানিয়া দত্ত গত 3 মাস যাবৎ লাগাতার তার সাথে কথা বলেছেন, এমনকি খুনের আধ ঘন্টা আগেও তার সাথে কথা হয়। তাই ওনার সাথে আমাদের কথা বলাটা খুব জরুরি। ঠিক আছে, কিন্তু উনি এখন অসুস্থ, তাই কথা বলতে পারবেন না। কিন্তু আমাদের যে ওনার সাথে কথা বলতেই হবে। আপনারা কি জোর করছেন? যদি আপনি প্রয়োজনটা না বোঝেন, ধরে নিন তাই আমরা ওনাকে গ্রেপ্তার করতে বাধ্য হব। কিন্তু আপনারা তো কোনো মতেই আদালতে অর্ডার ছাড়া ওকে গ্রেপ্তার করতে পারেন না, এটা তো আইন বিরুদ্ধ। হ্যাঁ, আপনি আইনের কতটুকু জানেন মিস্টার দত্ত? আপনি কি জানেন সেকশন 41 সিআরপিসি অনুযায়ী আদালতের অর্ডার ছাড়াই পুলিশ যে কোনো কাউকে গ্রেপ্তার করতে পারে যদি বিশ্বাসযোগ্য তথ্য আর যুক্তিসঙ্গত সন্দেহ থাকে। সিডিআর বা কল ডিটেলস রেকর্ডে যদি দেখা যায় যে কোনো ব্যক্তির সাথে ভিকটিমের দীর্ঘদিন যোগাযোগ ছিল এবং সেটা যথার্থই পুলিশকে রিজনেবল সাসপিশন গঠনে সহায়তা করে, এরকম সন্দেহ হলে গ্রেপ্তার করাটা আইনসম্মত। দেখুন, আমি সবই বুঝতে পারছি, কিন্তু উনি সত্যিই অসুস্থ। ওকে, তাহলে ওনাকে আমরা গ্রেপ্তার করে ইমিডিয়েট মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাই। সেকশন 54 সিআরপিসি এবং সুপ্রিম কোর্টের মাননীয় ডিকে বাসুর নির্দেশনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির মেডিকেল চেকআপের অধিকার আছে এবং সেক্ষেত্রে আমাদের মতো পুলিশদেরই তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। হ্যাঁ, গ্রেপ্তার স্থগিত করার অধিকার আছে যদি দেখা যায় মেডিকেল চেকআপটা সত্যি প্রয়োজনীয়। অন্যথায় অসুস্থতা যদি শুধু অজুহাত হয় তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালিয়ে যেতে পারে। আপনি কিন্তু অকারণ অজুহাত দিয়ে সময় নষ্ট করছেন মিস্টার দত্ত। আবার বলছি, আপনার স্ত্রীকে ডাকুন।
না হলে আমাদের এসআই কিন্তু আবার একটু অন্য ধাঁচের, তাকে ধরে আনতে বললে বেঁধে আনে। কাউকে কোথাও যাওয়ার দরকার নেই, আমি নিজেই চলে এসেছি। বলুন ইন্সপেক্টর স্যার, আপনার কি জিজ্ঞাসা করার আছে? আরে আসুন আসুন মিসেস দত্ত, ধন্যবাদ। আমরা বসে কথা বলা যাক। নিশ্চয়ই, চলুন চলুন। বলুন। অনির্বাণের সাথে আপনার কতদিনের সম্পর্ক? কত দিনের কি বলছেন? বলুন কত বছরের। আমরা দুজনে যখন ক্লাস 9-এ পড়তাম, অনির্বাণ পড়াশোনায় খুব ভালো ছিল, তাই জন্য ও যে অরফানেজে থাকতো সেই সংস্থায় ওর ভালো স্কুল, ভালো কোচিংয়ের সব টাকা বের করতো। সেই কোচিংয়ে আমিও পড়তাম, সেখানে আমাদের দুজনে আলাপ। তারপর ওর ট্যালেন্ট, ওর কথা, ও সবসময় আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতো। একদিন ও আমাকে একটা চিঠি লিখলো, রক্ত দিয়ে, নিজের হাত কেটে। কিছুটা ভয়, কিছুটা ভালোবাসায় আমি ওর ভালোবাসা স্বীকার করে নিলাম। ব্যাস, তারপরে চলতে থাকলো আমাদের প্রেম পর্ব। এই 8 বছর ধরে ও শুধু আমাকেই ভালোবেসে গেছে। এই ভালোবাসা যে কোনো সিনেমার গল্পকে হার মানায়, জানেন? যেমন ধরুন, রাস্তায় কোনো কাপড় বা নুড়ি পড়ে আছে না, ওনা ওর হাতটা বাড়িয়ে দিত যাতে আমার পা ওই নুড়ি কাপড়ে না পড়ে। যদি আমার কখনো জ্বর হতো না, ও নিজে এক গলা জলে পুকুরের মধ্যে ডুব দিয়ে বসে থাকতো সারা রাত, যাতে আমার জ্বরের কষ্টটা ও নিজে অনুভব করতে পারে। ভীষণ ফিল্মি। ফিল্মি নয়, ও যেটা করেছে ওটা ভালোবেসে করেছে, কিন্তু যেটা করার দরকার ছিল ভালোবেসে সেটা করেনি। এত ভালো ছিল পড়াশোনায়, উচ্চ মাধ্যমিকে ব্যাক পাওয়ার পর পড়াশোনাটা পুরো ছেড়ে দিল। আমার বাড়ি থেকে যখন সম্বন্ধ দেখছিল না, আমি ওকে কতবার বলেছিলাম যে একটা কাজের জন্য। আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার কিছুদিন আগে আমি ওর সাথে একদিন দেখা করেছিলাম। তুই এটা কি করছিস বলতো? এগুলো রেখে না, যেটা করার সেই কাজটা কর। আরে তুই সারাদিন কত হাঁটাচলা করিস বলতো? দাঁড়া, তো আঙুলগুলো ফাটিয়ে দিলে তোর ভালো লাগবে। আরে দাঁড়া, তোর পাটা একটু ভালো করে টিপে দিই, দেখ ভালো লাগবে। এগুলো ছাড়, তুই একটা ইনকামের ব্যবস্থা কর, অ্যাটলিস্ট একটা চাকরি কর, না হলে একটা ব্যবসা কর। তুই এরকম বেকার হয়ে বসে থাকলে আমি বাড়িতে তোর কথা বলতে পারবো না। আমি সামান্য একটা 12 পাস ছেলে, আমায় কে চাকরি দেবে বল? আর ব্যবসা করতে গেলেও তো পুঁজি লাগে, আমার তো সেটাও নেই। তাহলে আর কি, এরকম কাঠ বেকার হয়ে বসে থাক। একদিন দেখবি বাবা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, আর তুই বসে বসে আঙুল চুষবি। না, একদম না। এই তুই 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 আমার মাঝে যাস না। তুই বিশ্বাস কর, তুই চলে গেলে আমি মরে যাব। তুই আমার ছেড়ে যাস না, তুই চলে গেলে আমি পাগল হয়ে যাব। তুই 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 আমার ছেড়ে যাস না, শোন আমার কথাটা। এরপর ফাইনালি আমার বিয়েটা ঠিক হয়ে গেল। ছেলে আইটি ইঞ্জিনিয়ার, সুরজিৎ। আপনি আইটি ইঞ্জিনিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপর? সুরজিৎকে বিয়ে করে ব্যারাকপুরে চলে এলাম। দীর্ঘ 3 বছর ধরে আমি ব্যারাকপুরে রয়েছি। এই সময় আমি কখনোই অনির্বাণের কোনো খোঁজ নিইনি, খোঁজ নেওয়ার প্রয়োজনই পড়েনি। কারণ সুরজিৎকে বিয়ে করে আমি বুঝতে পেরেছিলাম ওই আমার আসল ভালোবাসা। আর অনির্বাণের উপর যেটা ছিল সেটা শুধুমাত্র একটা ইনফ্যাচুয়েশন। অনির্বাণকে আমি যতটা না ভালোবাসতাম না, তার থেকে অনেক বেশি ছিল আমার ওকে নিয়ে সংশয়। ছাড়ুন, আপনার জীবনে অনির্বাণ আবার কিভাবে উদয় হলো? 5 মাস আগে ফেসবুকে আমাকে খুঁজে বার করে, তারপর আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়।
আমিও ক্যাজুয়ালি অ্যাকসেপ্ট করেই নি। আমি ভাবলাম ও অনেক বদলে গেছে, কারণ আমার পুরনো কোনো কথা মনে নেই, আমি কোনো পুরনো কথা তুলতাম না, আর ও কিন্তু কোনো পুরনো কথা নিজে থেকে তুলতো না। ও অনলাইন ট্রেডিং করছিল, আমার এত ভালো লাগছিল। তারপর আস্তে আস্তে আমাকে ট্রেডিং শেখাতে শেখাতে ফোন নাম্বার এক্সচেঞ্জ হয় আমাদের, জানেন। তারপর থেকে আমাদের মধ্যে ফোনের সংখ্যাটাও বেড়ে যায়। বুঝলাম। দেন অনির্বাণ একদিন আমাকে দেখা করতে বললো। প্রথমে আমি রাজি হচ্ছিলাম না, বারবার বললো। অবশেষে আমি রাজি হয়ে গেলাম। কি দেখছিস অমন করে? তোকে প্রায় 3.5 বছর পর তোকে দেখছি। একটু মোটা হয়েছিস। মোটেই না, আমার ওয়েট একদম ঠিক আছে। আরে না না, তোর গাল দুটো একটু মোটা হয়েছে। তোর চোখে নেবা হয়েছে। আমার তো মনে হচ্ছে তুই একটু পাল্টে গেছিস। তাই? আমি? আচ্ছা কিরকম বলতো, রোগা না মোটা হয়েছি? রোগা মোটা বলতে পারবো না, আগে কেমন একটা হ্যাদা কাপলা টাইপের ছিলিস, কিন্তু এখন একটু স্মার্ট হয়েছিস। তাই? তোর মুখে না প্রশংসা শুনলেও হেভি লাগে। এ শোনা শোনা, কোনো রেস্টুরেন্টে কি বসি? না একদম না, এখানেরই কথা বলবো, কথা হয়ে গেলে সোজা অটো ধরে বাড়ি। তোকে খরচ করতে হবে না, আমি খাওয়াবো। এখন কিন্তু আমি বেশ ভালো ইনকাম করি। হ্যাঁ হ্যাঁ জানি তো, কি যেন সেই কি বললি, অনলাইন ট্রেডিং, কি সব নিফটি সেফটি সেন্সেক্স, তারপরে কি সব আবার প্রচন্ড খটোমটো নামে, আমার মাথায় ঢুকবে না বস। আরে একদম কঠিন না, বুদ্ধি দিয়ে যদি একটু বুঝিস তাহলেই কেল্লা ফতে। থাক ওগুলো নিয়ে তুই থাক, আমার মাথায় এসব ঢুকবে না। আর হ্যাঁ, আমি রেস্টুরেন্টে যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে চ ওই হাঁটতে হাঁটতে কথা বলি। সেই বঞ্চ ভালো। আচ্ছা সুরজিৎকে কেমন দেখতে? হেপি। তা ওকে নিয়ে আসলি না কেন আজকে? ও মা, ওর তো অফিস সেই সকালে বেরিয়ে গেছে। কোথায় অফিস? কেন, সল্টলেক সেক্টর 5। ও সে তো অনেক দূরে রে। হ্যাঁ তা একটু দূর। তা যাই কিসে? কেন, আমাদের তো গাড়ি আছে। হ্যাঁ সেটাই ভালো, হ্যাঁ সুবিধা হয় অনেক। অনেক সুবিধা। এই তুই এখন নুডলস খাস? দেখ আমি সব কিছু ছাড়তে পারবো, কিন্তু নুডলসটা নয়। আমিও। তবে যাই বলিস, আমাদের শিলিগুড়ির মতো কিন্তু এখানকার নুডলস একদম নয়। একদম, আমি তোর সাথে সহমত। আচ্ছা তোর এখন অ্যাকোরিয়ামের শখ আছে? আই লাভ অ্যাকোরিয়াম। এই জানিস, আমার বর আমাকে একটা 3 ফুটের বড় অ্যাকোরিয়াম এনে দিয়েছে। অ্যাকোরিয়াম আমার কাছে শখ নয়, আমার প্যাশন। আমি আমার ফ্ল্যাটে একটা অ্যাকোরিয়াম এনেছি বুঝলি। আচ্ছা তোর তোর অ্যাকোরিয়ামে রেড রেনবো ফিশ আছে? ছিল জানিস তো, মরে গেছে। কবে থেকে ভাবছি আনবো আনবো, আনাই হচ্ছে না। তা দেখবি চ না, আমার অ্যাকোরিয়ামে আছে। সিরিয়াসলি? সিরিয়াসলি চ। না আজকে নয়। কেন? চ না, আজকে না হলে কিন্তু আর কোনোদিন হবে না। দেখতে তো ইচ্ছে করছে, কিন্তু কিন্তু থাক। কোনো কিন্তু কিন্তু না। দেখ আমার ফ্ল্যাট এখান থেকে ঠিক 8 ঘন্টা দূরত্বে, ঠিক আছে? আর তারপরে একটা ক্যাব নিয়ে নিই, আরো তাড়াতাড়ি পৌঁছে যাবো। আচ্ছা একটা শর্তে আমি যাবো। তুই কিন্তু আমাকে একদম বসতে বলবি না, আমি যাব, মাছ দেখবো, দেখে চলে আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ডান, চ। তানিয়া ওর জিজ্ঞাসাবাদে প্রথমেই বলে দিয়েছে অনির্বাণ ওর ইনফ্যাচুয়েশন ছিল। মেনে নিলাম। ও বলেছে সুরজিৎকে দেখে ওর মনে হয়েছে উনি ওর আসল ভালোবাসা। মেনে নিলাম।
বহুদিনের পুরনো প্রেমিক বা ওর বন্ধু ফেসবুকে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, ও অ্যাকসেপ্ট করেছে, সেটাও মেনে নিলাম। কিন্তু তার সাথে বরকে লুকিয়ে চ্যাট, তাকে ফোন নাম্বার দেওয়া, তার সাথে লুকিয়ে দেখা করা, এগুলো অপরাধকে আমন্ত্রণ। ধরে নিলাম তানিয়া এগুলো ভয়ানক কিছু না ভেবেই করেছে, কিন্তু এগুলো সবটাই ইনোসেন্স ছিল, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। পুরনো প্রেমিকের হাতছানি ও যে স্বীকার করে নিয়েছে এটাই বাস্তব, কিন্তু এই হাতছানি যে কতদূর পৌঁছাবে সেটা তানিয়া জানতো না। জানলো রেড রেনবো মাছের রঙের ছটায়। আরে কিরে, তোর অ্যাকুয়ারিয়ামটা কোথায়? নেই। নেই মানে? নেই মানে নেই। তুই কি আমাকে মিথ্যে কথা বললি? জীবনে তো তোকে সব সত্যি কথা বলেছি রে। কি লাভ হয়েছে? এটা কি করছিস? কি লাভ হয়েছে? আমার ভালোবাসাকে লাথ মেরে তুই সিকিউরিটি খুঁজলি? হ্যাঁ, আসলে তোরা মেয়ে ছেলেরা না এরকমই, সারা জীবন ভালোবাসার জন্য হাউতাজ করবি, আর যে তোদের প্রাণ দিয়ে ভালোবাসবে তাকে সিকিউরিটির দোহাই দিয়ে পেছনে লাথ মারবি। তোরা তোরা নিজের বাবার আবেগ বুঝিস না, তোরা ছেলেদের ভালোবাসা বুঝবি কি করে? হ্যাঁ, আরে তোর কি হলো? তুই এরকম করছিস কেন? আমাকে ছাড়। যখন দেখিস বাবার কাছে ইনসিকিউরিটি তখন স্বামীর কাছে যাস, আবার যখন দেখিস স্বামীর কাছে ইনসিকিউরিটি তখন গিয়ে পরকিয়া করিস। তোরা মেয়ের জাতটাই এমন। আজ তোকে বোঝাবো আমি, হ্যাঁ আজ তোকে বোঝাবো আমি যে ছেলেরা তোদের ইনসিকিউরিটি মেটানোর মেশিন নয়। ছাড় আমাকে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। তুই কি করলি অনি? যা করেছি বেশ করেছি, আর তুই এটা মাথায় ঢুকে রাখ। হ্যাঁ, আমাদের মধ্যে এতক্ষণ যা হলো সবটা আমি ফোনে রেকর্ড করেছি, তাই আমি যখন চাইবো, যেদিন চাইবো, তুই আমার সঙ্গে শুতে বাধ্য। হ্যাঁ, মনে রাখবি। এরপর থেকে প্রায় রোজ ও আমাকে ওর ফ্ল্যাটে ডেকে পাঠাতো। সুরজিৎ বেরিয়ে গেলে আমিও বাধ্য হতাম ওর ফ্ল্যাটে যেতে। আমি না বহুবার ভেবেছিলাম আমি সুরজিৎকে সবটা জানিয়ে দেবো, কিন্তু আমি ভয় পেতাম যদিও আমাকে ভুল বোঝে, যদিও আমাকে দূরে সরিয়ে দেয়। তারপর আমার একদিন ধৈর্যের বাদ ভেঙে গেল। ভাবলাম যা হবার হবে, আমি সুরজিৎকে সবটা জানাবো। আমার তোমাকে কিছু বলার আছে সুরজিৎ। এমন করে বলছো, যা বলার আছে বলো। সবটা শোনার পর হয়তো তুমি আমাকে ঘেন্না করবে। প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু ভুল থাকে, তা নিয়ে, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত আছে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমায় ছেড়ে যেতে পারবো না, তাই কিন্তু তোমার জীবনের সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। সেটা কিভাবে করবে তোমার ব্যাপার। অনির্বাণকে আমি একদিন ফোন করলাম, বললাম 4 তারিখে সুরজিৎ থাকবে না বাড়িতে, ওই দিন আমার বাড়িতেও নিমন্ত্রণ। তোর
ফেভারিট নুডলস এনেছি। তুই এখনো আমায় ভালোবাসিস? না 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 না, আপনি এতক্ষণ সত্যি কথা বলছিলেন, শেষে এসে মিথ্যে কথা বললেন। না, আমি সত্যি বলছি। আপনি মিথ্যে বলছেন। তানিয়া, ওয়েট, আমি জল দিচ্ছি। জল তো। আপনি লেফট হ্যান্ডেড? হ্যাঁ স্যার। আমাদের ফরেন্সিক রিপোর্ট বলছে ভিকটিমের মাথায় বাড়ি মারে একজন বাঁহাতি ব্যক্তি, আর তার 46 সেকেন্ড পর তাকে পেটে স্ট্যাব করা হয় কাঁটা চামচ দিয়ে। তানিয়া দেবী আপনাকে বাঁচাতে মিথ্যে কথা বলছেন। আপনি ঠিক বলেছেন স্যার, বাকিটা আমি বলছি। তোর ফেভারিট নুডলস এনেছি। তো তুই গ্লাভস পরে আছিস কেন? কিছু না, খাবার সার্ভ করছিলাম তাই। আমি কি লুডুস খেতে এসছি নাকি? আমি তো এসছি তোকে খেতে। আর কি বলবো, তবে তানিয়া দেবী আপনি আরো একবার অনির্বাণের সঙ্গে যোগাযোগ না করলেই পারতেন, আর করলেও আগে আপনার স্বামীকে জানানো উচিত ছিল। এখন আর সব কথা বলে কি লাভ, বাকি ডিসিশন কোর্টের হাতে। কে বলে আজ আর এই পৃথিবীতে ভালোবাসা অবশিষ্ট নেই? যা কিছু ঘটলো সবই তো ভালোবাসার জন্য, কিন্তু ভালোবাসা ছাড়াও এই ঘটনায় মাথাচাড়া দিয়েছিল অপরাধ, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল অপরাধী। আবার বলছি, সাবধান হন, সাবধান হোক বাংলা।